হাই ডিয়ার ভিউয়ার্স, আমরা ছোটবেলায় বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে ছোটবেলায় যখন ইংরেজি শিখতাম বা ইংরেজি যখন আমি গ্রামার পড়তাম তখন আমার খুব একটা ইংরেজি গ্রামার মাথায় ধরতো না এবং সবসময় চিন্তা করতাম যে গ্রামারগুলো কেন এত কঠিন হয়, মানে এগুলো কেন আমি বুঝতে পারি না। তো যাই হোক, যখন বড় হলাম বা যখন আমি অনার্সে পড়ছি তখন যখন আমি ইংরেজি শিখছি তখন আমার কাছে মনে হয়েছে যে না, আসলে মানুষের প্রত্যেকটা জিনিস শেখার পেছনে দুটো কোশ্চেন মিনিমাম থাকা উচিত। যেমন আমরা স্কুল কলেজে যখন পড়েছি টিচাররা বলেছে যে পরীক্ষায় আসবে, পরীক্ষায় এটা থাকবে, এগুলো তোমাদের পড়তে হবে, কিন্তু পরীক্ষায় ওগুলো কেন থাকবে অথবা কেন আমাদের পড়তে হবে সেই প্রশ্ন কিন্তু কখনো আমরা নিজেদেরকে করিনি। ইংরেজির এই অংশটা যে আমরা পড়বো এটা কেন পড়বো, কি উদ্দেশ্যে পড়বো। তো বন্ধুরা, আমি যখন বড় হলাম বা অনার্সে পড়লাম বা মাস্টার্সে পড়লাম তখন কিন্তু আমার ভিতরে সেম কোশ্চেনগুলো রেজ হয়েছে যে আসলে আমি এই জিনিসটা কেন করবো। তো আসলে যে কোনো জিনিস যখন আপনি পড়বেন বা যাই করবেন তখন কিন্তু নিজের ভিতরে অন্তত দুটো প্রশ্ন করা উচিত। একটি হচ্ছে আপনি কি করবেন, আপনি কেন করবেন। মিনিমাম এই দুটো প্রশ্ন করলে আপনার যখন আপনার ওই করার পারপাসটা যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে তখন সেই জিনিসটাই কিন্তু আপনি খুব ইজিলি আত্মস্থ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করবো এমন একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে খুব সিম্পল একটা বিষয়, সেন্টেন্স। এটা সম্পর্কে আসলে আমরা ছোটবেলা থেকে সবাই জানি, তবে আমি সেন্টেন্সের আজকে মূলত পারপাস বা উদ্দেশ্য নিয়ে আমি মেইনলি কথা বলবো। তো এই জন্য আমরা আসলে আজকে সেন্টেন্সের একটু পরিচিতিও জানবো এবং সেন্টেন্স সম্পর্কে আমরা একটু ব্রিফলি জানবো যে আসলে সেন্টেন্সের পারপাসগুলো কি বা অবজেক্টিভ কি বা উদ্দেশ্যগুলো কি। ওকে, তো বন্ধুরা চলে যাক আমাদের সরাসরি বোর্ড থেকে আমরা আলোচনাটা করি। তো সেন্টেন্স বলতে বন্ধুরা আমরা যেটা বুঝি, এখানে লেখা আছে যে সেন্টেন্স ইজ এ কমপ্লিট আইডিয়া, মানে এটা হচ্ছে আপনাকে একটা সম্পূর্ণরূপে আইডিয়া দিবে। সম্পূর্ণরূপে আইডিয়াটা কি? ধরুন আপনার পুরো দেহের ভিতরে যদি আপনার দুটো হাত না থাকতো, সবার হাত আছে কিন্তু আপনার দুটো হাত নেই, তাহলে আপনার কাছে কি মনে হতো? এটা একটা ইনকমপ্লিট, আপনার শরীরটা কিন্তু ইনকমপ্লিট। যদি দুটো পা না থাকতো ইনকমপ্লিট, একটা চোখ না থাকতো ইনকমপ্লিট। তো সুতরাং আপনার ভিতরে যখন সব কিছু আছে তখন আপনি বলতেছেন কমপ্লিট। এরকম একটা সেন্টেন্স হতে হলে তার ভিতরে কতগুলো ইনগ্রেডিয়েন্টস থাকতে হবে, কতগুলো উপাদান থাকতে হবে। এই সবগুলো উপাদান যদি থাকে এবং এটা যদি একটা পরিপূর্ণ মিনিং দেয় তাহলেই আমরা এটাকে বলবো সেন্টেন্স। আর যদি এটা পরিপূর্ণ মিনিং না দেয় তাহলে কিন্তু আমরা এটাকে সেন্টেন্স বলবো না। এখন ছোটবেলা থেকে আমরা শিখে আসছি যে সেন্টেন্স মানে হচ্ছে গিয়ে কতগুলো শব্দ একসঙ্গে যুক্ত হয়ে যখন একটি সম্পূর্ণ রূপে অর্থ প্রকাশ করে তখনই সেটাকে সেন্টেন্স বলে। এটাও ঠিক। আবার অনেকে বুঝতে পারে যে স্যার সেন্টেন্স আর ফ্রেজের মধ্যে আমি পার্থক্যটা আসলে করতে পারি না। তো সেন্টেন্স আর ফ্রেজের মধ্যে পার্থক্যটা হচ্ছে, মৌলিক পার্থক্য হচ্ছে এইটাই যে সেন্টেন্সও কতগুলো ওয়ার্ডের সমন্বয় হবে, ফ্রেজও কতগুলো ওয়ার্ডের সমন্বয় হবে, কিন্তু সেন্টেন্স একটা কমপ্লিট আইডিয়া দিবে, ফ্রেজ একটা কমপ্লিট আইডিয়া দিবে না। অর্থাৎ ফ্রেজ হচ্ছে কি, ফ্রেজটা যখন আমরা পড়বো তখন ফ্রেজ পড়ার পরে আমাদের কাছে মনে হবে যেন আরও অনেক কিছু হয়তো বাকি রয়ে গেছে। তো আমরা এখানে দুটো এক্সাম্পল দিয়েছি, সেই এক্সাম্পল থেকে আপনারা সেন্টেন্স এবং ফ্রেজের মধ্যে পার্থক্যটা আপনারা হয়তো বুঝতে পারবেন। তো আমি বলেছি যে সেন্টেন্স হচ্ছে একটা কমপ্লিট আইডিয়া দেয়, বাট ফ্রেজ হচ্ছে ইনকমপ্লিট আইডিয়া দেয়, এটা একটা কমপ্লিট আইডিয়া দেয় না। তো এই সেন্টেন্সের ভিতরে আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে আই অ্যাম রাইটিং ফর হিম, আই অ্যাম ওয়েটিং ফর হিম, আমি তার জন্য অপেক্ষা করছি। আই অ্যাম ওয়েটিং ফর হিম, আমি তার জন্য অপেক্ষা করছি। কারণ এখানে কিন্তু আমি তার জন্য অপেক্ষা করছি এই বাক্যটা বলার পরে আমার কাছে কিন্তু মনে হচ্ছে না যে আরো কিছু আছে বা আরো কিছু বাকি আছে। তার মানে এই বাক্যটি একটি কমপ্লিট আইডিয়া দিয়েছে। আর পরের যে অংশটি সেখানে আমি দেখেছি শুধুমাত্র ওয়েটিং ফর হিম, শুধুমাত্র লিখেছি ওয়েটিং ফর হিম। এই ওয়েটিং ফর হিম লেখার কারণে এটার অর্থ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তার জন্য অপেক্ষা করে বা তার জন্য অপেক্ষা করার পর। তো তার জন্য অপেক্ষা করে এরপরে মনে হচ্ছে যেন আমি মানে আরো কিছু হলে হয়তো এই পুরো জিনিসটা একটা সম্পূর্ণ একটা মিনিং দিতে পারতো। তো ধরেন আমরা যদি বলি যে ওয়েটিং ফর হিম আই ফিল সো টায়ার্ড, মানে তার জন্য অপেক্ষা করে আমি এখন খুব টায়ার্ড ফিল করছি, তাহলে এই জিনিসটাকে আমরা বলছি যে ফ্রেজ কেন হচ্ছে? কারণ ফ্রেজ একটা কমপ্লিট আইডিয়া দিতে পারছে না। আর সেন্টেন্স কেন হচ্ছে? সেন্টেন্স একটা কমপ্লিট আইডিয়া দিতে পারছে। তার মানে ফ্রেজ এবং সেন্টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে ফ্রেজ কতগুলো শব্দগুচ্ছ একই সাথে যুক্ত হবে কিন্তু এটা একটা কমপ্লিট আইডিয়া দিবে না, এটার পরে মনে হবে আরো কিছু দরকার এটাকে কমপ্লিট করার জন্য। আর সেন্টেন্সে এই ফিলিংসটা আপনার ভিতরে আসবে না যে আরো কিছু দরকার। তো বন্ধুরা, এই হচ্ছে সেন্টেন্স আর ফ্রেজের মধ্যে পার্থক্য। এখন আমরা আজকে আরেকটা যে অংশ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি সেন্টেন্সের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। তো আমি আমার মতো করে সেন্টেন্সকে আসলে দুটো ওয়েতে ক্লাসিফাইড করেছি। একটাকে আমি বলছি হচ্ছে এক্সপ্রেশনাল এবং আরেকটাকে আমি বলছি হচ্ছে স্ট্রাকচারাল। এখন এক্সপ্রেশনাল এবং স্ট্রাকচারাল এই জিনিসটা কি? আমি আসলে ছোটবেলা যখন পড়েছি তখন একবার সেন্টেন্স পড়েছি এইভাবে যে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ।
আবার আবার আরেক জায়গায় পড়েছি যে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন মূল ব্যাপারটা হচ্ছে আসলে সেন্টেন্স কয় প্রকার, সেন্টেন্স 5 প্রকার না সেন্টেন্স 3 প্রকার। আসলে ব্যবহার বা ধরনের উপরে বেস করে সেন্টেন্সকে দুটো মেইন ভাগে ভাগ করা হয়ে থাকে। একটাকে আমি বলি এক্সপ্রেশনাল সেন্টেন্স, আর আরেকটাকে আপনারা খুব ভালো করে জানেন সেটাকে বলা হয় স্ট্রাকচারাল সেন্টেন্স। এখন এক্সপ্রেশনাল সেন্টেন্স জিনিসটা কি? এক্সপ্রেশনাল সেন্টেন্সটা আমি এই কারণে এটাকে নামকরণ করেছি, কারণটা হচ্ছে যে এক্সপ্রেশনাল সেন্টেন্সের কাজই হচ্ছে আপনার এক্সপ্রেশন দেওয়া, আপনার ভিতরে যে সব এক্সপ্রেশনগুলো আছে, কথাগুলো আছে, সেগুলোকে প্রকাশ করা অন্যের সামনে। তো এটাকে আমি বলছি এক্সপ্রেশনাল সেন্টেন্স। আর স্ট্রাকচারাল সেন্টেন্সটা হচ্ছে, যেহেতু শব্দটাই হচ্ছে স্ট্রাকচার, তার মানে সে একটা গঠন মেনটেন করবে, তার ভিতরে একটা কিছু গঠন ফলো করা হবে, সেই গঠনের কারণে তাকে আমরা বলবো হচ্ছে স্ট্রাকচারাল সেন্টেন্স। এখন আপনি স্ট্রাকচারাল সেন্টেন্স কেন শিখবেন এবং এক্সপ্রেশনাল সেন্টেন্স কেন শিখবেন? প্রথমত হচ্ছে কি স্ট্রাকচারাল এবং এক্সপ্রেশনাল, এদের সাথে আমরা একটু পরিচিত হই। তো এক্সপ্রেশনাল সেন্টেন্স হচ্ছে মেইনলি আমরা বলি 5 প্রকার। সেটা হচ্ছে অ্যাসার্টিভ, এটাকে বলা হয় আবার ন্যারেটিভ, আবার ডেসক্রিপটিভও বলা হয়। অ্যাসার্টিভ, ন্যারেটিভ বা ডেসক্রিপটিভ, আপনি যেটা বলেন সেটাই রাইট হবে। এরপরে হচ্ছে কি ইন্টারোগেটিভ, এরপরে ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই কয়টা হচ্ছে এক্সপ্রেশনাল সেন্টেন্স। আর স্ট্রাকচারাল সেন্টেন্স হচ্ছে 3টি, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এখন কেন এদেরকে এক্সপ্রেশনাল এবং কেন এদেরকে স্ট্রাকচারাল সেন্টেন্স বলা হয়, বা আপনি যে এই যে সেন্টেন্সগুলো শিখবেন এটার উদ্দেশ্যটা কি, মেইন পারপাসটা কি? প্রথমত হচ্ছে আমি আসি এক্সপ্রেশনাল সেন্টেন্সের ক্ষেত্রে। এক্সপ্রেশনাল সেন্টেন্স আমরা জেনেছি এখানে 5 প্রকার। 5 প্রকারের মধ্যে অ্যাসার্টিভ বা ন্যারেটিভ বা ডেসক্রিপটিভ, এটা থেকে বোঝাই যাচ্ছে যে এটা দিয়ে হচ্ছে কি আপনি সেন্টেন্সকে, আপনি কোনো একটা কথাকে ন্যারেট করবেন বা সাধারণ বা বর্ণনামূলকভাবে আপনি প্রকাশ করবেন। এই বর্ণনামূলক প্রকাশটা আবার 2 ভাগে বিভক্ত হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। তো এই যে যে সেন্টেন্সগুলো আপনি ভালো করে দেখেন, আপনি যখন কথা বলেন তখন ব্যাপারটা কি হয়, হয় আপনি ডিসক্রাইব করেন কোনো কিছু, না হলে কাউকে কোনো কিছু প্রশ্ন করেন, না হলে হা বোধক কথা বলেন, না হলে না বোধক কথা বলেন। এই কয়েক ধরনের কথাই কিন্তু আপনি মেইনলি বলেন। তাহলে দ্যাট মিনস আপনার মুখের এক্সপ্রেশনটা দেওয়ার জন্যই কিন্তু মূলত হচ্ছে এই ডেসক্রিপটিভ, ইন্টারোগেটিভ বা ইম্পারেটিভ বা অপটেটিভ সেন্টেন্সগুলো। এক্সক্লেমেটরি সেন্টেন্স আপনি যখন খুব উচ্ছ্বসিত হয়ে যান, যখন আপনি খুব এক্সক্লেম ফিল করেন, তার মানে হচ্ছে কি আপনি উচ্ছ্বসিত হয়ে গেলে তখনই আপনি এক্সক্লেম দেন, আর এক্সক্লেম দিলেই সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যায়। আপনার ভিতরে যখন এক্সাইটেড কাজ করে, এই এক্সাইটমেন্টকে প্রকাশ করার জন্যই কিন্তু আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স, তার মানে এটাও একটা ওরাল ইউজ হয়ে থাকে। তারপরে আমরা আসি হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি আমরা জানি যে অনুরোধ, উপদেশ, কমান্ড কিংবা আদেশ, এই জিনিসগুলো করে হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। এগুলোও কিন্তু দেখেন মৌখিক, আপনি যখন কাউকে আদেশ করছেন, কাউকে অনুরোধ করছেন, এগুলো কিন্তু সব মৌখিক বা ওরাল ব্যবহার হচ্ছে। একইভাবে আপনি কাউকে প্রশ্ন করছেন, সে উত্তর দিচ্ছে, উত্তর হয় অ্যাফার্মেটিভ হচ্ছে, না হলে নেগেটিভ হচ্ছে। তাহলে এইভাবে করে দেখেন এই পুরো 5টা এক্সপ্রেশনাল সেন্টেন্সই কিন্তু আপনার মূলত কি মানে মৌখিক ব্যবহারের জন্য। এই কারণে আমি বলে থাকি যে এক্সপ্রেশনাল সেন্টেন্সগুলোর শেখার উদ্দেশ্যই হচ্ছে আপনি মূলত স্পিকিং এর জন্য এটা শিখবেন। কারণ এই এক্সপ্রেশনাল সেন্টেন্সগুলো 80% ব্যবহার হয় স্পিকিং এর জন্য। আমরা সেন্টেন্স শিখি, কিন্তু কোন সেন্টেন্সগুলো কোন উদ্দেশ্যে শিখবো সেটা আসলে আমরা বুঝে উঠতে পারি না। এবার আসি হচ্ছে আমরা স্ট্রাকচারাল সেন্টেন্সে। স্ট্রাকচারাল সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। দেখেন আপনি কথা বলার সময় সব সময় কি করেন, একটা শর্টকাট ওয়ে ফলো করেন। আপনি কিন্তু কথা বলতে যেয়ে কিন্তু মানে পেঁচান না কথাটা। ঠিক এরকম যে আমি যদি বলি যে আমি তোমাকে চিনি, এটা খুব সহজে বলে ফেললাম, এটা অনেকটা এক্সপ্রেশনাল। বাট আমি জানি তুমি সেই ব্যক্তি, যে ব্যক্তি এই কাজটি করেছো, বা যেই ব্যক্তি হচ্ছে গিয়ে যাকে আমি চিনি, তুমি সেই ব্যক্তি যাকে আমি চিনি, অথবা আমি সরাসরি তোমাকে চিনি। তাহলে আমি তোমাকে চিনি এটা কিন্তু এক্সপ্রেশনাল, বাট তুমি সেই ব্যক্তি যাকে আমি চিনি এটা কিন্তু হচ্ছে স্ট্রাকচারাল। এখন আপনি যখন কথা বলেন তখন কিন্তু আপনি বলেন না যে তুমি সেই ব্যক্তি যাকে আমি চিনি, আপনি কিন্তু বলেন আমি তোমাকে চিনি। তার মানে আপনি কথা বলার ক্ষেত্রে সবসময় শর্টকাট পথগুলো অবলম্বন করেন, আর লেখার ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটু পেঁচিয়ে লেখেন। আর আপনি যখন পত্রিকা পড়েন বা গল্পের বই পড়েন বা যে কোনো ধরনের নোভেল পড়েন, তখন কিন্তু আপনি খেয়াল করবেন যে কোনো কথা যদি সহজভাবে লেখা হয় সেই পড়াটা কিন্তু আপনার কাছে পড়তেও ভালো লাগে না। তার মানে আমরা মূলত সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই সেন্টেন্সগুলো বা এই স্ট্রাকচারাল সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করি মূলত রাইটিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ লেখালেখির ক্ষেত্রে। কারণ এগুলো যদি লেখালেখির ক্ষেত্রে ব্যবহার করা না হয়, তাহলে কিন্তু আপনার লেখায় যে মজাটা পাওয়ার বা লেখা থেকে আপনি যে টেস্টটা পাওয়ার, সেই টেস্টটা কিন্তু আপনি পাবেন না। ওকে, তো মূলত আমাদের স্ট্রাকচারাল সেন্টেন্সগুলো 80% কাজে লাগে হচ্ছে রাইটিংয়ের ক্ষেত্রে, আর এক্সপ্রেশনাল সেন্টেন্সগুলো 80% কাজে লাগে হচ্ছে গিয়ে আপনার স্পিকিংয়ের ক্ষেত্রে। সো এই জিনিসটা আপনাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তার মানে আপনার উদ্দেশ্য যদি থাকে যে আপনি লেখালেখি করবেন, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, স্ট্রাকচারাল সেন্টেন্সগুলো ভালোভাবে শিখতে হবে, ভালোভাবে পড়তে হবে। একইভাবে আপনার উদ্দেশ্য যদি হয় যে আপনি স্পিকিং করবেন, সেক্ষেত্রে আপনাকে এক্সপ্রেশনাল সেন্টেন্সগুলো সম্পর্কে ভালোভাবে আইডিয়া নিতে হবে।
তো মূলত বন্ধুরা এটাই ছিল আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য, যে আপনি কোন সেন্টেন্সগুলো কোন পারপাসে ইউজ করবেন। কারণ আমরা শিখি, অনেক কিছুই শিখি, কিন্তু সেই শেখার পারপাসগুলো আমরা বুঝি না। তাহলে এক্সপ্রেশনাল সেন্টেন্সগুলো আপনি ইউজ করবেন স্পিকিংয়ের উদ্দেশ্যে, আর স্ট্রাকচারাল সেন্টেন্সগুলো আপনি ইউজ করবেন হচ্ছে রাইটিংয়ের উদ্দেশ্যে। এখন এই এক্সপ্রেশনাল সেন্টেন্সের একটু ডিটেলস বা স্ট্রাকচারাল সেন্টেন্সের একটু ডিটেলস আমাদের এই ভিডিও সিরিজের পরের যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো ট্যালেন্ট হাটের সাথেই থাকুন, আমাদের এই চ্যানেলে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।